দীঘার উপকূলবর্তী সমুদ্রের একদম সমুদ্রের নোনা জল, এটি জলোচ্ছ্বাসের জল। এইরকম কিন্তু তাণ্ডব আগামী 6 ঘন্টা ধরে কিন্তু চলবে। 150 কিলোমিটার বেগে ভারতে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত, পশ্চিমবঙ্গে 2 জনের মৃত্যু। দীঘার হোটেলে আটকে পড়া সময় সংবাদের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীদের উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। এখানে একদম কোস্টাল এরিয়ার সামনে একদম হোটেলটা আছে সৈকত বাস, এখানে জল যে কোনো সময় ঢুকতে পারে। তো এখনো পর্যন্ত সবাই সুস্থ আছে, সবাইকে আমরা নিয়ে চলে আসছি, আপনাদেরকে সুরক্ষিত পৌঁছে দিব, ওখান থেকে আপনারা আরামসে চলে যেতে পারবেন। বাঁধ ভেঙে দেশের উপকূলীয় এলাকা প্লাবিত, উত্তাল সাগর, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। নিরুপায়, আমাদের করার মতো কিছু নাই। অনেক দোকান সাগরে চলে গেছে, রাত্রে আমরা দোকানপাট সব ঠিকঠাক করে থুই গেছি, সকালে সব বিলীন হয়ে গেছে। ভয় আতঙ্ক আছে না, মানে ওর এটা কদিন থাকে না না থাকে। ঝুঁকি থেকে বাংলাদেশ আল্লাহর রহমতে মুক্ত হয়ে গেছে। যে উপকূলীয় 19টি জেলা আছে 3 থেকে 6 ফিট উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরই খুলবে বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে ছুটি বাড়ল 12 জুন পর্যন্ত। কমপক্ষে 1 মাস ক্লাস করার পরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা। উচ্চ আদালতের পর্যবেক্ষণই প্রমাণ করে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হবেন বেগম জিয়া, বলছেন দুদক আইনজীবী। টিকবে না বিচারিক আদালতে আশা বিএনপির আইনজীবীর। এবং আকামার মেয়াদ বাড়লেও সৌদি আরবে যাওয়ার অনিশ্চয়তা কাটছে না, হোটেল বুকিং নিয়ে জটিলতা চরমে, অপেক্ষায় হাজার হাজার প্রবাসী। ঘণ্টায় 150 কিলোমিটার বেগে ভারতের ওড়িশার বালেশ্বরে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। উপকূলীয় এলাকায় এর তাণ্ডব চলবে কয়েক ঘন্টা ধরে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের দীঘা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে, তলিয়ে গেছে বিভিন্ন স্থাপনা। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দীঘার সমুদ্র সৈকত থেকে বিস্তারিত জানিয়েছেন সুব্রত আচার্য। সুপার সাইক্লোন ইয়াসের তাণ্ডব কি শুরু হয়ে গেছে এবং ইয়াসের সঙ্গে যে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে, সেই জলোচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবল ঢেউ উঠে গিয়েছে। কিন্তু আমরা দেখছি প্রিয় দর্শক, এখানে কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি হাঁটু পর্যন্ত জল, এখন কিন্তু সেটি কোমর অবধি ছাড়িয়ে গেছে। যারা দীঘা শঙ্করপুর এখানকার যারা হোটেল ব্যবসায়ী, তারা কিন্তু বলছেন যে বিগত 50 বছরও এই রকম জলোচ্ছ্বাস তারা দেখেনি, তারা আতঙ্কিত। এখানে কিন্তু দ্বিতল বিশিষ্ট আবাসিক হোটেল রয়েছে, যেটির নিচতলা পর্যন্ত এই কিন্তু জল ঢুকে গিয়েছে। আমাদের সঙ্গে আরও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন। আমি এখন এই মুহূর্তে দীঘার উপকূলবর্তী সমুদ্রের একদম সমুদ্রের নোনা জল, এটি জলোচ্ছ্বাসের জল। ইতিমধ্যে জানিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সার্বক্ষণিক গোটা পরিস্থিতি ইয়াস তাণ্ডবের ওপর নজর রেখেছেন। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে ভারতীয় বায়ুসেনাকে, ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কিন্তু এই সুপার সাইক্লোন ইয়াসকে মনিটর করছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস, কি পরিমাণ ঝড় বইছে, প্রবল উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রায় সমুদ্র কিরকম ভাবে সাপের মতো ফোঁটা তুলছে এবং প্রবল দানবের মতো হামলে পড়ছে। এই ঝড় পরবর্তীকালে যে তাণ্ডব শেষ হয়ে যাবার পর যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কিন্তু উদ্ধার করার ব্যবস্থা করবে ভারতীয় সরকার। এখানে 144 ধারা জারি রয়েছে। দীঘার উপকূলে এই জলোচ্ছ্বাস কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এদিকে ঘূর্ণিঝড়ের খবর সংগ্রহ করার সময় দীঘার সমুদ্র সৈকতের একেবারে কাছেই সৈকত আবাস হোটেলে আটকা পড়েন সময় টিভির প্রতিনিধি সহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশত সংবাদকর্মী। পরে তাদের উদ্ধার করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। চলুন দর্শক, সহকর্মী সুব্রত আচার্যের কাছ থেকে জেনে নেই সেই উদ্ধার অভিযানের শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো।
এইটি একটি বিপজ্জনক একেবারেই দীঘা সমুদ্রের থেকে কয়েক পা দূরে আমরা অবস্থান করছিলাম। এখন আমরা আমাদের সহ আরও যারা অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন সবাই কিন্তু চলে যাচ্ছে যার যার মতো। আপনারা দেখছেন যে জাতীয় মোপর্যায় বিপর্যয়কারী দল যারা রয়েছেন এখানে, এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার ফাইটার, তারা কিন্তু আমাদের সহ আরও যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন তাদের কিন্তু এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। আপনি জানেন, দেখুন ঝড় কিন্তু নেই, কিন্তু প্রবল জলোচ্ছ্বাস। দীঘার ইতিহাসে এটি হয়তো বিরলতম ঘটনা, যেখান থেকে কিন্তু আমাদের হোটেল থেকে পর্যন্ত আমাদের উদ্ধার করে হোটেলের যে পেছনের রাস্তা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে পেছনের রাস্তা, সেই বিপদসংকুল রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে যেতে হচ্ছে। মোটামুটি 10-12 জন মতন বেরিয়ে গেছে, তারা এর আগে 4-5 জন মোটামুটি 20 জনের মতো বেরিয়ে গেছে, আরও বার করতেই আছি আমরা। হোটেলে যতজন আছে তাদের সবাইকে আমরা রেস্কিউ করে নেবো। মানে কি এরকম তো আগের বহু সাইক্লোন হয়েছে, কিন্তু এইরকম তো ঘটনা এই প্রথম, তাই তো? হ্যাঁ, এইরকম ঘটনা প্রথম, আর এর ইফেক্টটা আগের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত সবাই সুস্থ আছে, সবাইকে আমরা নিয়ে চলে আসছি। আপনাদেরকে সুরক্ষিত পৌঁছে দিব, ওখান থেকে আপনারা আরামসে চলে যেতে পারবেন। এখানে একদম কোস্টাল এরিয়ার সামনে একদম হোটেলটা আছে, সৈকতে বাস, এখানে জল যে কোনো সময় ঢুকতে পারে। তো পরিস্থিতি এখন অবধি যা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। গত 50 বছরের যে ঝড়ের যে ইতিহাস, তাতে এই দীঘার সমুদ্র সৈকতে কিন্তু নতুন নজির গড়েছে এই প্রবল জলোচ্ছ্বাস। দীঘার উপকূলে এই জলোচ্ছ্বাস কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াসের খবর জানতে এই মুহূর্তে দীঘায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমরা সকাল থেকে কিন্তু এই বছরের দ্বিতীয় বৃহত্তম তাণ্ডব, বলা ভালো সুপার সাইক্লোন ইয়াসের যে গতি প্রকৃতি, সকাল থেকে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দর্শকদের সামনে তুলে ধরছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘার একেবারে সমুদ্র সৈকত। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বোল্ডার, এই বোল্ডার গুলো কিন্তু স্বাভাবিক সময় এই বোল্ডার গুলো কিন্তু উপরে থাকার কথা নয়। প্রশ্ন আসতে পারে তাহলে এখানে আসলো কি করে, কারা এনেছে? উত্তর হবে ইয়াস। এই সাইক্লোনের প্রথমার্ধে যে আমরা প্রথম ধাক্কা, প্রথম যে আপনারা দেখেছেন না, নিশ্চয়ই সময় টেলিভিশনের দর্শকরা দেখেছেন যে কি পরিমাণে জলের স্রোত, কি পরিমাণে জলোচ্ছ্বাস হয়েছে। সেই জলোচ্ছ্বাসের ফলে কিন্তু এই বিশাল আকৃতির বোল্ডার গুলো সমুদ্রের অনেক নিচে রাখা হয়, সেগুলো কিন্তু প্রায় ঝড়ের গতিতে ওপরে স্থলভাগে এসেছে। আপনি দেখছেন অসংখ্য বোল্ডার, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। অসংখ্য বোল্ডার কিন্তু সারি ভাবে পড়ে রয়েছে। শুধু তাই নয়, বহু বোল্ডার কিন্তু নিচের দিকে রয়েছে, যেগুলো কিন্তু নজিরবিহীন ঘটনা। আপনি জানেন যে এই দীঘা সমুদ্রের উপকূল অঞ্চলে যারা বসবাস করেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে গত 50 বছরে এই রকম কিন্তু জলোচ্ছ্বাস তারা দেখেনি। তবে যেটা তারা আশঙ্কা করেছিল যে এই সুপার সাইক্লোন ঝড় হবে, প্রবল গাছ উপড়ে পড়বে বা বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি করবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল এই সুপার সাইক্লোনের যে মূল গতিমুখ, অর্থাৎ মূল যে যদি বলা হয় সাইক্লোনের শিরোনাম কি, তাহলে বলতে বলে সাইক্লোনের শিরোনাম হবে জলোচ্ছ্বাস, প্রবল জলোচ্ছ্বাস। আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পেরেছি যে নর্মাল স্বাভাবিক সময় যে জলস্তর থাকে সেখান থেকে কিন্তু 7 থেকে 8 মিটার উঁচুতে কিন্তু এই জলস্তর উপরে উঠে গিয়েছিল। এবং তখন আমরা দেখিয়েছিলাম যে রাস্তাতে আমরা সকালবেলা দাঁড়িয়ে লাইভ করেছি, সেই রাস্তায় কিন্তু কোমর পর্যন্ত জল ছিল, বুক পর্যন্ত জল ছিল। শত গাড়ি, আমাদের গাড়ি সহ কিন্তু প্রায় 50-60টি গাড়ি কিন্তু ভেসে গিয়েছে। সেই গাড়িগুলোর কিন্তু এখনো পর্যন্ত খোঁজ নেই। স্থানীয় ডিএম, জেলা প্রশাসক যিনি আছেন এবং পুলিশ সুপার বলেছেন যে এই গাড়িগুলোকে খোঁজ চালানো হচ্ছে। একই সঙ্গে কলকাতার একটি অন্যতম বৈদ্যুতিন মাধ্যম কলকাতা টিভিরও কিন্তু একটি গাড়ি সহ তাদের ক্যামেরা ক্রু এবং রিপোর্টারের কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো। তারা কিন্তু যদিও এখনো পর্যন্ত রেস্কিউ করেছে বলে সবশেষ খবর, কিন্তু গাড়ি এবং তাদের ইকুইপমেন্ট কিন্তু নেই, তাই সমুদ্রে কিন্তু তলিয়ে গেছে। পুরো পরিস্থিতি কিন্তু ভয়াবহ। আপনি জানেন যে প্রথম যে
হিট সেটি ইতিমধ্যেই বালাসোরে করেছে এবং ঘন্টায় কিন্তু 145 থেকে 65 কিলোমিটার বেগে হয়েছে এবং সেই এখন আমরা অপেক্ষা করছি যে আফটার শক 2 ঘন্টা পরে যে শক যে আবার নতুন যে এই টর্নেডোটি আবার 2 ঘন্টা পরে যে আফটার শক দেবে সেই আফটার শকের জন্যই কিন্তু আমরা এখন প্রতীক্ষা করছি। আসলে ক্ষয়ক্ষতি কি হবে কি হচ্ছে সেটি কিন্তু পরবর্তী এই যে দুর্যোগ এই তাণ্ডব লীলা শেষ হয়ে যাওয়ার পরই বোঝা যাবে। কিন্তু আপনি এর আগে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি, এশা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গে সমন্বয় রেখে গোটা এই যে তাণ্ডব লীলার পরবর্তী অবস্থা রেস্কিউর যে তাদের কর্মকাণ্ড সেটিও কিন্তু একই রকম ভাবে সম্পাদন করা হবে। তো সব মিলিয়ে এসা বলা যায় একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আগামী 2-3 ঘন্টা দেখতে হবে আমাদের। এসা, ঘূর্ণিঝড় ইয়াসের সর্বশেষ খবর জানাচ্ছিলেন দীঘা থেকে সহকর্মী সুব্রত আচার্য। ভারতে ওড়িশায় আঘাত হানার পরপরই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। সকাল থেকেই উত্তাল সাগর আর বইছে ঝোড়ো হাওয়া। বেড়িবাঁধ উপচে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, কয়েকটি জেলায় ভেঙে গেছে বেড়িবাঁধ। এ অবস্থায় শঙ্কায় দিন কাটাচ্ছেন উপকূলবাসী। ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর উত্তাল হয়ে উঠেছে দেশের উপকূলীয় এলাকা। মোংলা, বাগেরহাট, পটুয়াখালী, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোতে বইছে ঝড়ো হাওয়া। সেই সাথে সাগর উত্তাল থাকায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তীরে। জোয়ারের পানির তোড়ে খুলনার কয়রা উপজেলায় 10হারিয়া গ্রামের 2টি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ভাঙন ঠেকাতে স্থানীয়দের কোনো চেষ্টাই কাজে আসছে না। এতে গ্রামের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই কপোতাক্ষ নদীর ওই যে বাঁধ যতটুকু, এতে কোনো রকম করা হয় না। আমরা সবসময় আতঙ্কের ভিতরে আছি। জোয়ারের যে গতিবেগ তাতে মনে হয় না নদীতে এই পানি ধরবে। এই এলাকার মানুষগুলো তো ভেসেই যাবে, তাদের কোনো নিরাপত্তা বলে কোনো কিছু নেই তাদের আর কি। পটুয়াখালীতে দমকা হাওয়া আর ঢেউয়ের দাপটে প্লাবিত হয়েছে কুয়াকাটার আশেপাশের এলাকা। লোকালয়ে পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। বিলীন হয়ে গেছে সাগর পাড়ের দোকানপাট। এ অবস্থায় জানমাল রক্ষায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে সতর্কমূলক মাইকিং করছে প্রশাসন। রাত্রে আমরা দোকানপাট সব ঠিকঠাক করে থুই গেছি, সকালে সব বিলীন হয়ে গেছে। আমরা নিরুপায়, আমাদের করার মতো কিছু নাই। আমরা যে একখান যাইয়ে বসবো এরকম কোনো আমাদের কোনো স্থান নাই। এখন আমরা খুব অসহায় পড়ে গেছি। সাগরের যে উত্তাল, অনেক দোকান সাগরে চলে গেছে, আর এখন যে দোকানপাট যেগুলো আছে এগুলো রাখাও বড় কষ্ট। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে। প্রবল জোয়ারে উপকূলের বেড়িবাঁধ দুর্বল হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই অবস্থায় বিভিন্ন এলাকায় স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের চেষ্টা করেও সামাল দিতে পারছেন না পরিস্থিতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুরিয়াখালী গ্রামের বাঁধ ভেঙে প্রায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে আছে। দেখা দিয়েছে তীব্র পানির সংকট। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে কয়েক ফুট উঁচু জোয়ারে ঢালচর, চর কুকরিমুকরি, চর জহিরউদ্দিন সহ অর্ধশতাধিক চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। আতঙ্কে ছড়িয়ে পড়েছে গ্রামবাসীর মধ্যে। ভয় আতঙ্ক আছে না, মানে এটা কয়দিন থাকে না থাকে, এটা কোনো নিরাপত্তা নাই। বস্তা ব্লক ব্যাক করিয়া গেছে, এখন আমরা আতঙ্কে আছি। আমরা সিপিপির ভলান্টিয়াররা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব বাড়ার সাথে সাথে আমাদের কার্যক্রম নিয়ে মাঠে আছি। আমরা জনগণকে সচেতন করতেছি যে তারা আশ্রয় কেন্দ্রে না যেয়ে আপাতত নিজ নিজ এলাকায় নিরাপদ আশ্রয়ে থাকে। দুপুরের পর থেকে মোংলা, বরগুনা সহ দেশের উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ভরা পূর্ণিমার কারণে কয়েক ফুট উঁচু জোয়ারের সৃষ্টি হচ্ছে। এদিকে চট্টগ্রামে ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী উদ্ধার কাজ এবং ত্রাণ সহায়তার জন্য বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সহ নৌবাহিনীর 18টি যুদ্ধ জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এই মুহূর্তে খুলনার কয়রায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল, খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ধীরে ধীরে কিন্তু পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে। আমার এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন যে পানির শব্দ শুনতে পাচ্ছেন এবং এই শব্দটি যেভাবে জোয়ারের পানি প্রবেশ করছে, একে একে কিন্তু এই লোকালয়ে পানি প্রবেশ করে ধীরে ধীরে লোনা পানি প্রবেশ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে চাপ জোয়ারের পানিতে বিভিন্ন জায়গায় এখানে বেড়িবাঁধ ভেঙে গেছে এবং এই ইউনিয়নে যতদূর যে খবরটা পেয়েছি যে
বেশ কিছু পরিবার তারা তাদের গবাদি পশু রক্ষার্থে এবং তারা তাদের জানমাল রক্ষার্থে তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে এবং এছাড়া এখানকার মানুষ কিন্তু সকাল থেকে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এই বেড়িবাঁধ রক্ষা করা যায়। তো আমরা সকাল থেকে যখন এখানে ফাটল দেখা দেয় বাঁধে ঠিক 11টার দিকে আমরা কিন্তু এখানে এসে দেখেছি এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মতৎপরতা নেই বললেই চলে। এখানে যে জিও ব্যাগ দরকার ছিল সেটি কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি। স্থানীয় সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে ব্যাগ সংগ্রহ করছে, ইট সংগ্রহ করছে এবং সেটি ব্যাগে ভরছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ সবাই মিলে কিন্তু এই বাঁধ রক্ষার চেষ্টা করছে এবং এই মুহূর্তে কিন্তু এখানকার মানুষের মাঝে যে আতঙ্ক সেটি হচ্ছে যে আইলার মতো পরিস্থিতি তাদের সৃষ্টি না হয়, কারণ আইলা তাদের দীর্ঘমেয়াদী পানিবন্দী করে রেখেছিল এবং পানিবন্দির ফলে তারা দীর্ঘ 4 বছর তারা তাদের ফসল ফলাতে পারেনি বা তাদের যে কর্মক্ষেত্র সবকিছু কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং এক প্রকার অনেকে উদ্বাস্ত হয়ে গিয়েছিল। সেই একই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের 10 গ্রামের পানি প্রবেশের বাঁধ ভেঙে সর্বশেষ খবর। চলে যাচ্ছি কুয়াকাটায় বাদলের কাছে। ধন্যবাদ তরিকুল। ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোর কারণে সমুদ্র সৈকত কুয়াকাটা উত্তাল হয়ে উঠেছে। ইতিমধ্যে গতকাল থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় বড় বড় ঢেউ আছড়ে পড়েছে। এই বড় বড় ঢেউর কারণে যে সমুদ্র সৈকত যে বাঁধের যে প্রোটেকশন জিও ব্যাগ এবং ওভেন দ্বারা যে প্রোটেকশন দেওয়া হয়েছে, এই ওভেনের দ্বারা কিছুটা বেড়িবাঁধ এবং যে কুয়াকাটার বাইরে যে দোকানপাট ছিল এই দোকানপাটগুলো অনেকটা রক্ষা পেলেও প্রায় শতাধিক দোকানপাট ইতিমধ্যে নদী গতকাল থেকে আজ পর্যন্ত সমুদ্রে বিলীন হয়ে গেছে। তবে বেশিরভাগই দোকান গতকাল রাতে যখন পূর্ণিমার জোরে সমুদ্র সৈকতের পানিটা বড় বড় ঢেউ আঘাত আনে তখন অনেক দোকানদাররা তারা দোকান রেখে বাড়ি চলে যায়। তারা মনে করে যে হয়তো বা আর ঢেউ হবে না বা এই সেজন্য তারা বাড়ি যে থাকে। সকালে এসে দেখে তাদের দোকানে কোনো মালামাল নাই, দোকানও তাদেরকে সমুদ্রে ভেঙে ফেলে রেখেছে। এছাড়া সমুদ্র সৈকতের বেড়িবাঁধের বাইর সাইডে কিছু মানুষ বসবাস করে। এই বসবাস যারা করে এদেরকে আজকে প্রায় 4 থেকে 5 ঘন্টা পানিবন্দী অবস্থা থাকতে হয়। এছাড়া পটুয়াখালী পূর্ণিমার জোয়ারে পটুয়াখালী জেলায় যে উপকূলীয় জেলায় বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের 67 সেন্টিমিটার উপর থেকে পূর্ণিমার জোর পানি প্রবাহিত হয়ে উপচে পড়ে লোকালয়। এই পানিগুলো লোকালয় প্রায় 5 ঘন্টা পর্যন্ত থাকে, যখন ভাটা হয়ে যায় তখন নেমে যায়। এই 5 ঘন্টা পানিবন্দী অবস্থায় ছিল প্রায় 30,000 লোক। সর্বশেষ দুর্যোগ মোকাবেলায় যে জেলা প্রশাসনের মনিটরিং টিম করা হয়েছে, এই মনিটরিং টিম আমাদেরকে সর্বশেষ জানিয়েছে। এছাড়া পানিবন্দী অবস্থায় ছিল, এই পানিবন্দী অবস্থায় 30,000 লোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দুপুরে খাওয়া এবং তাদেরকে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। এই ছিল সর্বশেষ ঘূর্ণিঝড় ইয়াস এবং পূর্ণিমার জোর কারণে পানি বাড়ার কারণে কুয়াকাটা থেকে সর্বশেষ আমার খবর। আমি চলে যাচ্ছি এখন স্টুডিওতে। ঘূর্ণিঝড় ইয়াসের খবর জানাচ্ছিলেন কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে সহকর্মী মনির হোসেন বাদল এবং এর আগে খুলনার খয়রা থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ইয়াস ও ভরা পূর্ণিমার প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে পানি বৃদ্ধি আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। দুপুরে সাংবাদিকদের একথা জানান পরিচালক শামসুদ্দিন আহমেদ। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি বাংলাদেশে আসলে যে ঝুঁকিটি ছিল সেই ঝুঁকি থেকে বাংলাদেশ আল্লাহর রহমতে মুক্ত হয়ে গেছে। তবে এটি একটি অতি প্রবল ঘূর্ণিঝড়, সে কারণে এবং বড় আকারের ঘূর্ণিঝড়, তার কারণে সে বাংলাদেশের আবহাওয়ায় কিছুটা প্রভাব ফেলছে। আমাদের যে উপকূলীয় 19টি জেলা আছে এই সমস্ত এলাকার নিচের অঞ্চলগুলোতে পূর্ণিমার প্রভাবে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে 3 থেকে 6 ফিট উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে এবং সমুদ্র উত্তাল রয়েছে। সেজন্য আমরা এখনও 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। মাঝে মাঝে কিন্তু রোদ উঠতে পারে।
তো যখন রোদ উঠে যাবে তখন আবার আপনারা যেন না বলেন যে যা বলেছিল তা তো মিলেনি, কিন্তু আবহাওয়াটাই হবে এরকম, রোদ বৃষ্টি ঝড় সব কিছু মিলে এই আবহাওয়াটা বিরাজমান থাকবে। উঁচু জোয়ারে তলিয়ে গেছে ভোলার নিম্নাঞ্চল। এই মুহূর্তে তুলাতুলি এলাকায় আছেন রিপোর্টার নাসিরুদ্দিন লিটন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব নিয়ে সরাসরি আমরা যাচ্ছি তার কাছে। লিটন, ঘূর্ণিঝড় আঘাত না হানলেও দ্বীপ জেলা ভোলার মেঘনার যে অবস্থা, সে মেঘনা আপন রূপ হারিয়ে এখন রুদ্রমূর্তি ধারণ করেছে। আমরা যদি একটু মেঘনার বর্তমান অবস্থা দেখাবার চেষ্টা করি, যে মেঘনায় একের পর এক বিশাল আকারের ঢেউ মেঘনার তীরের যে বাঁধগুলো রয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর উপর আশ্রে পড়ছে। আমরা দুপুর 1টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জানতে পেরেছি যে আজকের দুপুরের জোয়ারে বিপদ সীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে এই জোয়ার প্রবাহিত হচ্ছে। 2টা নাগাদ সেটা 50 সেন্টিমিটার অতিক্রম করেছে বলে আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি। মেঘনার যে পরিস্থিতি দেখছেন, যে সেই ঢালচর মানে সাগর মোহনার ঢালচর থেকে উত্তরের চর ইলিশা পর্যন্ত এই একইভাবে সকাল 12টার পর থেকে এইভাবে ঢেউ আঘাত হানছে। তো ভোলায় ঘূর্ণিঝড়ের অন্য কোনো বিরূপ প্রভাব না থাকলেও এই বাতাসের গতি বেড়ে যাওয়া এবং মেঘনার যে তীব্র ঢেউ আঘাত হানছে, এতে নদীর পাড়ে যে মানুষের রয়েছেন তারা অনেকটা তারা আতঙ্কিত অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার সহ এরা এই নদীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ঘুরে গেছেন। আমরা মনপুরায় কথা বলেছি। মনপুরা উপজেলা সদরের হাজিরহাট সংলগ্ন একটি বাঁধের উপর দিয়ে কিছুক্ষণ জোয়ারের পানি লোকালয়ে ঢুকেছে, তারপরে আবার সেটা বন্ধ হয়ে গেছে। আমরা স্থানীয়দের কাছ থেকে যে তথ্য পেয়েছি, সে তথ্য অনুযায়ী এই জোয়ার আরো 1 থেকে 1.5 ঘন্টা অব্যাহত থাকবে। এই 1.5 ঘন্টা যদি একইভাবে ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর উপরে আশ্রে পড়তে থাকে, তাহলে আসলে বাঁধগুলো রক্ষা করা খুবই কঠিন হবে। আর অন্যান্য গুলো যদি বলি, চর কুকরিমুক্তি, ঢালচর, চর পাতিলা, কলাতলির চর, মাঝের চর, মদনপুর চর, রাজাপুরের 3টি ওয়ার্ড সহ মেঘনা এবং তেঁতুলিয়ার মধ্যবর্তী অর্ধশতাধিক চর এই মুহূর্তে 5 থেকে 6 ফুট পানির নিচে তলিয়ে আছে, প্লাবিত অবস্থায় রয়েছে। তো এই জোয়ার যদি আরো দীর্ঘ সময় এইভাবে আশ্রে পড়তে থাকে, তাহলে ভোলার বাঁধগুলো রক্ষা করাই এখন চ্যালেঞ্জের কাজ বলে স্থানীয়রা মনে করছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা ঝুঁকি মুক্ত ভাবেই বাঁধগুলো রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমার কাছে ভোলার ইলিশা আর মেঘনার পাড় থেকে এ ছিল ঘূর্ণিঝড় আঘাত হানার প্রস্তুতির সর্বশেষ খবর। উঁচু জোয়ারে তলিয়ে গেছে ভোলার নিম্নাঞ্চল, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তুলাতুলি এলাকার মেঘনা নদীর পাড় থেকে সহকর্মী নাসিরুদ্দিন লিটন। পদ্মার প্রবল ঢেউয়ে মুন্সিগঞ্জে ফেরিঘাটের পন্টুন ভেঙে ভেসে গেছে, ছিঁড়ে গেছে নোঙর করা ফেরির রশি। এ অবস্থায় 12টি ফেরি নিরাপদে সরিয়ে নিতে পারলেও বাকি 6টি নিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল। ইয়াসের প্রভাবে বড় বড় ঢেউ এইভাবেই আশ্রে পড়ছে। ঢেউয়ের তোড়ে 2 নম্বর ফেরিঘাটটি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। অন্য 3টি ফেরিঘাট রক্ষা করার জন্য কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে, বারবার রশি ছিঁড়ে যাচ্ছে। 18টি ফেরির মধ্যে 12টি ফেরি বাংলাবাজার প্রান্তে নিরাপদে রাখা হলেও 6টি ফেরি এই শিমুলিয়া ঘাটে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। পদ্মায় সব রকমের নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে এই ঘাটে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে। ফেরিও বন্ধ হয়ে গেছে, আমরা অনেক যাত্রী আমরা আটকা পড়ে গেছি। ফেরি ঘাট অলরেডি ভেঙে গেছে একটা, বাকি যে ঝড় চলতেছে, ঝড়ের কারণে নদীর মধ্যে খুব ঢেউ উতাল পাতাল করতেছে এবং তুমুল ঢেউ বইতেছে। অর্ধ সহস্রাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। মানুষের দুর্ভোগ এখন চরমে। মা বোন পোলাপান নিয়ে আসছে, তারাও খুব কষ্টের ভিতরে আছে, কিন্তু আমরা জানার পর আমরা যে আসছি, কিন্তু আমরা তখন পার হতে পারতেছি না, কেউ পার হতে পারতেছে না। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরই খুলবে বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে ছুটি আরেক দফা বাড়িয়ে আগামী 12 জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানান, কমপক্ষে 1 মাস ক্লাস করার পরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে।
দেশে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর গেল বছরের 17 মার্চ একযোগে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে গত 15 মাস ধরে দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ। চলমান করোনায় খুলেছে অনেক কিছু, তবে একদিনের জন্য খুলেনি শুধু শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্তমান ঘোষণায় 29 মে পর্যন্ত বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। চলমান পরিস্থিতি নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে যোগ দিয়ে আরেক দফা বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। ছুটি আমরা আগামী জুন মাসের 12 তারিখ পর্যন্ত আমরা বর্ধিত করছি। আশা করছি যে এই সময়ের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। তবে বছরের শুরুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল ও ক্লাস চালু দাবিতে আন্দোলনে নামলে সরকার 17 মে থেকে আবাসিক হল ও 24 মে থেকে ক্লাস চালুর ঘোষণা দেয়। শর্ত থাকে আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করা হবে। এর মধ্যে দেশে টিকার সংকট তৈরি হলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এখন নতুন টিকায় তাদের অগ্রাধিকার দিয়ে 2 ডোজ নেয়ার পরেই সরকার বিশ্ববিদ্যালয় খোলার কথা ভাবছে। আমি বলছি না যে 3 মাস পরে খুলবে কি 2 মাস পরে খুলবে বা 1 মাস পরে খুলবে, কিন্তু টিকাদানের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরেও আমরা বিভিন্ন বিকল্প নিশ্চয়ই ভাববার সুযোগ রয়েছে। এর মধ্যে 1,30,000 আবাসিক শিক্ষার্থী, 15,000 শিক্ষক ও 32,000 কর্মকর্তা কর্মচারীদের টিকা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 9 আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে। উচ্চ আদালতের এমন পর্যবেক্ষণের পর দুদক আইনজীবী বলছেন, সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হবেন আসামিরা। তবে বেগম জিয়ার আইনজীবী বলছেন, বিচারিক আদালতে টিকবে না এই মামলা। 13 বছরেও শুরু হয়নি বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচার। অভিযোগ গঠনের শুনানির জন্য 34 বার দিন ধার্য হলেও বেগম জিয়ার অনুপস্থিতি সহ নানা কারণে বারবার পিছিয়েছে মামলার কার্যক্রম। এর মধ্যে বিচার ঠেকাতে আসামিদের উচ্চ আদালতে দৌড়ঝাঁপ তো রয়েছেই। এই যখন অবস্থা, ঠিক তখন 6 মাসের মধ্যে বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেন দেশের উচ্চ আদালত। 68 পৃষ্ঠার লিখিত রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, বেগম জিয়া সহ 9 আসামির বিরুদ্ধেই অপরাধের প্রাথমিক তথ্য উপাত্ত রয়েছে। তবে কার কতটুকু দায় তা নির্ধারিত হবে বিচারে। দুদক আইনজীবী বলছেন, বিচারেও আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে। আসামিদের অপকৌশলের কারণে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ তার। হাইকোর্ট ডিভিশন সেখানে রায় দিয়েছে যে অ্যাকিউজ পিটিশনার এবং আদার্স যারা অ্যাকিউজড আছে তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি অপরাধীর উপাদান আছে। অপরাধীর উপাদান যদি থাকে সেটা 561-তে হাইকোর্ট বিচার করার এখতিয়ার রাখে না। সেটা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা বিচার করবে, কার দায়িত্ব কতটুকু, এখানে কে কতটুকু লায়াবল। বেগম জিয়ার আইনজীবীর দাবি, উচ্চ আদালত পর্যবেক্ষণ দিলেও আসল বিচারে মামলা থেকে অব্যাহতি পাবেন বেগম জিয়া সহ আসামিরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার এই মামলায় কোনো দায় না, আইনগত দায় আছে বলে আমরা মনে করি না। একদিকে বলছেন যে প্রাথমিক মনে অপরাধ প্রমাণিত হয়েছে, আবার বলছে কার কি দায় আছে সেটা সাক্ষী প্রমাণে নির্ধারিত হবে। তো সাক্ষী প্রমাণের যদি কোনো দায় যদি না থাকে, যদি ইনঅ্যাকর্ডেন্স ল যদি অ্যাপ্রুভ হয়ে থাকে যদি এটা, তাইলে আমার মনে হয় যে এই মামলায় সবাই খালাস হয়ে যাবে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ও ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালে শাহবাগ থানায় এই মামলাটি করে দুদক, যার আসামি করা হয় বেগম খালেদা জিয়া ও তার সরকারের মন্ত্রীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্টের সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। যতদিন না ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় ততদিন বাংলাদেশ ইসরায়েলকে স্বীকার করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। নতুন পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দ বাদ দিলেও বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েল যেতে পারবেন না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক থেকে শুরু করে দেশীয় গণমাধ্যমে আলোচনায় বাংলাদেশের নতুন ই পাসপোর্ট। যদিও পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দবন্ধটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আরও 5 মাস আগে।
বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের যুদ্ধাহত জনগণের সহায়তার জন্য বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদানের হাতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সঙ্গত কারণেই এখানেও উঠে আসে ই-পাসপোর্ট প্রসঙ্গ। উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, পাসপোর্টে ইসরায়েল ব্যতীত কথাটি বাদ দিলেও ইসরায়েলকে এখনো রাষ্ট্র হিসেবে স্বীকার করে না বাংলাদেশ। আগের মতোই ফিলিস্তিনি মুক্তিকামী জনগণকে সমর্থন দিয়ে যাবে বাংলাদেশ। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকার ভাবে প্রতিষ্ঠিত না হয়েছে ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি না, দেশ হিসেবে স্বীকার। ফিলিস্তিন রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সমর্থন ও জনগণের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এখন পর্যন্ত যত টাকা সহায়তা হিসেবে এসেছে তা দেশটির চিকিৎসা সেবায় ব্যয় করা হবে। গাজায় টাকা পাঠানো সম্ভব নয়। গাজা 14 বছর ধরে অবরুদ্ধ হয়ে আছে। ফিলিস্তিনের জনগণকে সাহায্য করার একমাত্র উপায় চিকিৎসা সরঞ্জাম পাঠানো। আমরা চিকিৎসা সরঞ্জাম কিনে গাজায় পাঠাবো। আমরা অনুমোদিত এমন একটি মেডিকেল কোম্পানিকে নিয়োগ দিয়েছি যারা গাজায় চিকিৎসা সরঞ্জাম পৌঁছতে পারবে। এর মাধ্যমে গাজার জনগণ এসব সামগ্রীর উপকার পাবে। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো ইসরায়েল ব্যতীত সব দেশের জন্য প্রযোজ্য। নতুন ই-পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তেরই অন্যভাবে ব্যাখ্যা দিয়ে ইসরায়েল সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পক্ষে প্রচারণা চালায়। এতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত হতাশা প্রকাশ করে বাংলাদেশের পাসপোর্ট আগের মতো করার অনুরোধ জানান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা আকামার মেয়াদ 2রা জুন পর্যন্ত বাড়ালেও যাত্রা নিয়ে শঙ্কায় আছেন প্রবাসীরা। আজও টিকিটের জন্য রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে ভিড় করেছেন সৌদিগামীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এহসানুল হক শাওন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, আমরা দেখছি যে সৌদি প্রবাসীদের একরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা পার করছেন সময়, এবং সকাল থেকে যদি বলি এখানে শত শত প্রবাসী এসেছেন। এরপরে যেহেতু আজকে সরকারি ছুটি, সেই কারণে আমরা দেখেছি সকাল থেকে কোনো কিছুই প্রবাসীদেরকে বলা হয়নি যে আজকে অফিস বন্ধ থাকবে। দুপুর 12টার দিকে এসে বলা হয়েছিল যে অফিস আজকে বন্ধ, কোনো সেবা এখান থেকে দেয়া হবে না। তবে প্রবাসীরা কিন্তু আমরা দেখছি গত কয়েকদিন ধরেই ঘুরছেন। কেউ যে সৌদি সরকারের যে নির্দেশনা স্বাস্থ্যবিধি মানা বা করোনা মোকাবেলার, সেই নির্দেশনা মানতে গিয়ে তাদের যে হোটেল বুকিং করার কথা, সেই হোটেলও আবার অনেকে বুকিং করতে পারছেন না। তারা এক এক সময় আসলে সৌদি অ্যাম্বাসিতে সৌদি যে টিকিট কিনতে এসে তারা ধর্ণা দিচ্ছেন, যেমন তেমনি কফিল যে রয়েছে সৌদিতে, সেই কফিলের কাছেও তারা নানাভাবে ধর্ণা দিচ্ছেন। তারা বলছেন যে সেই কফিলের সঙ্গেও তারা যোগাযোগ করতে পারছেন না। আবার অনেক কফিল রয়েছে যে তারা সহযোগিতা করছে না তাদেরকে, এবং যে এজেন্সি রয়েছে অনেক ক্ষেত্রে এজেন্সিও তাদেরকে আসলে খুব একটা সহযোগিতা করছে না। তো সে কারণে তারা আসলে একরকম দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন কিভাবে হোটেল ম্যানেজ করবেন। আবার অনলাইনে টিকিট কাটতে গিয়েও তারা আবার সেটা কাটতে পারছেন না, সার্ভার ডাউন হচ্ছে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে আমাদের জন্য যদি একটি সহযোগিতা বা একটি আলাদা বুথ খুলে যদি হোটেল ম্যানেজমেন্টের জন্য বা হোটেল ঠিক করার জন্য যদি ব্যবস্থা করা হতো, সেক্ষেত্রে হয়তো তাদের জন্য উপকার হতো। এবং তারা বলছেন যে এই অব্যবস্থাপনা যদিও কর্তৃপক্ষ আগে জানতো, সেক্ষেত্রে তাদের যদি ব্যবস্থা নিত তাহলে অনেক প্রবাসীকে তাদের ফ্লাইট মিস করতে হতো না। তো এই ছিল সবশেষ আমার কাছে। ঐশী, প্রবাসীদের ভিসা আকামার মেয়াদ 2রা জুন পর্যন্ত বাড়ালেও যাত্রা নিয়ে শঙ্কায় আছেন তারা। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজার সাউদিয়া এয়ারলাইন্সের সামনে থেকে সহকর্মী এহসানুল হক শাওন। সম্প্রতি বজ্রপাতে প্রাণহানির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকটাই শঙ্কিত হাওড় অঞ্চলের সাধারণ মানুষ। গেল 4 বছরে বজ্রপাতে নারী ও শিশুসহ মৃত্যু হয়েছে সরকারি হিসেবে 136 জনের। প্রাকৃতিক এই দুর্যোগ থেকে রক্ষায় জনসচেতনতার পাশাপাশি বজ্রপাত নিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদ সহ সাধারণ মানুষের। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
এবছর বর্ষা মৌসুমের শুরুতেই নেত্রকোনায় ঘন ঘন বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত 18 মে জেলার হাওড়া অঞ্চল সহ বিভিন্ন উপজেলায় একদিনে 9 জন সহ চলতি মাসে 14 জনের প্রাণহানি হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের পরিবারগুলোতে এখনো বিরাজ করছে শোকের ছায়া। গেল 4 বছরে এ পর্যন্ত নেত্রকোনায় নারী ও শিশু সহ প্রাণহানি ঘটেছে 136 জনের। বেশিরভাগই হাওড়া অঞ্চলে মাছ ধরা বা জমিতে কৃষিকাজরত অবস্থায় ও বৃষ্টিতে শিশুদের খোলা মাঠে খেলাধুলা করার সময় এ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। এতে শঙ্কিত জেলার সচেতন নাগরিক সহ সর্বস্তরের মানুষ। আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে অবাধে গাছ কেটে ফেলা ও অপরিকল্পিত নগরায়নকেই দায়ী করছেন পরিবেশবিদরা। এই অবস্থায় পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষতিগ্রস্ত পরিবার সহ জেলার সচেতন মানুষের। আমরা জ্ঞান ফিরছে তে টাটার বয়ে সবাই ফিরে লইছে, তে আমি ডাক দিছি বেড়াতে যাই গে, নাহলে তো আরো সমস্যা হইব। তে আমার ডাকে কেউ সাড়া দিছে না। দুঃখজনক বিষয়, 2 ভাই আমরা মারা গেছে। বজ্র নিরোধক টাওয়ার নির্মাণ করতে হবে এবং মানুষের নিরাপত্তার জন্য হাওর এবং সমতলেই উঁচু গাছগুলো রোপণ করতে হবে। এই ধরনের দুর্ঘটনা ঘটলে সরকার শুধু কিছু সাহায্য দিয়েই চলে যায়। পরিবারগুলো কিভাবে চলবে বা আশেপাশের মানুষ কিভাবে পরবর্তীতে রক্ষা পেতে পারে সেই রকমের কোনো উদ্যোগ বা ব্যবস্থা নেয় না। এদিকে প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি কমিয়ে আনতে জনসচেতনতার প্রচারণার পাশাপাশি নানা উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। বৈদ্যুতিক খুঁটি এবং আলাদা করে আমরা অন্তত 500 মিটার করে কভার করতে পারে এরকম বজ্রপাত নিরোধ পাত বসানোর আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জেলা প্রশাসন ও স্থানীয়দের তথ্য মতে 2017 সালে 21 জন, 2018 সালে 43 জন, 2019 সালে 31 জন, 2020 সালে 27 জন ও চলতি বছর এ পর্যন্ত 14 জনের প্রাণহানি ঘটেছে। সময় সংবাদ, নেত্রকোনা। দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বিহারি বিহারি চলে করোনা মুক্তির বিশেষ প্রার্থনা। তবে করোনার কারণে বান্দরবান এবং রাঙামাটিতে ছিল না তেমন আয়োজন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ির বিহারগুলোতে উৎসবমুখর পরিবেশ, সজ্জিত বিহার এলাকা। এখানে পালন করা হয় বুদ্ধ পূজা, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান সহ নানা রীতি আচার। বুধবার সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহার থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর প্রার্থনায় মহামারী কাটিয়ে সুস্থ পৃথিবীর প্রার্থনা করেন বুদ্ধ অনুসারীরা। সবাই যাতে সুখে করোনা থেকে মুক্তি লাভ করে সে উদ্দেশ্যে আমরা প্রার্থনা করব। আমাদের বুদ্ধর মূল নীতি হলো যে অহিংসা পরম ধর্ম। আমাদের কোনো হিংসা নেই। আমরা সকল জীবের প্রতি উনি দয়া করেছিলেন। মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্করের জন্মভিটায় নানা স্থান থেকে আসা ভক্তদের ভিড়। ঘূর্ণিঝড় ইয়াস ও মহামারী করোনা থেকে মুক্তির জন্য চলে বিশেষ প্রার্থনা। করোনার কারণে সংক্ষিপ্ত আয়োজন ছিল বান্দরবান এবং রাঙ্গামাটিতে। মোমবাতি জ্বালিয়ে পঞ্চশীল প্রার্থনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ভক্তরা। সরকারের স্বাস্থ্যবিধি মেনেই পুণ্যার্থী উপস্থিতিতে আমরা কয়েকজন পরিচালনা কমিটির সদস্য মিলে এই অনুষ্ঠানটা আমরা সম্পাদন করেছি। বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। বোধি জ্ঞান লাভ ও তার পরিনির্বাণ লাভ হয় এই দিনে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দীঘার উপকূলবর্তী সমুদ্রের একদম সমুদ্রের নোনা জল, এটি জলোচ্ছ্বাসের জল। এইরকম কিন্তু তাণ্ডব আগামী 6 ঘন্টা ধরে কিন্তু চলবে। 150 কিলোমিটার বেগে ভারতে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত। পশ্চিমবঙ্গে 2 জনের মৃত্যু। বাঁধ ভেঙে দেশের উপকূলীয় এলাকা প্লাবিত। উত্তাল সাগর, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরই খুলবে বিশ্ববিদ্যালয়। স্কুল কলেজে ছুটি বাড়ল 12 জুন পর্যন্ত। কমপক্ষে 2 মাস ক্লাস করার পরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এবং উচ্চ আদালতের পর্যবেক্ষণী প্রমাণ করে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হবেন বেগম জিয়া, বলছেন দুদক আইনজীবী। টিকবে না বিচারিক আদালতে আসা বিএনপি আইনজীবীর। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।